প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি বিষয় আলোচনা করবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়েছেন। আজকে মাসের শেষ দিন, সাধারণত আমি শেষ দিন অথবা শেষ সপ্তাহে হাউজিং মার্কেট নিয়ে কথা বলে থাকি। সেটির ব্যাপক আপডেট থাকবে এবং রিফাইন্যান্সে হিড়িক পড়েছে সেটি কেন সেটিও তুলে ধরবো। তথ্যবহুল হবে অনুষ্ঠানটি এবং গ্রিন কার্ড নিয়ে যারা ট্রাভেল করছেন তাদের ব্যাপারে সতর্কীকরণ থাকবে বেসড অন ফ্যাক্টস এগেন। কাজেই চলুন শুরু করি। ফেডারেল রিজার্ভ তো ইন্টারেস্ট রেট কমালো, হোয়াট হ্যাপেন্স নাও, এখন কি হবে? ওকে, ফেডারেল রিজার্ভ তাদের যে মিটিংটি ছিল গত বুধবার সেটা শেষ করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন অ্যান্ড দে জাস্ট এক স্টেপ ক্লোজার যে মানি প্রিন্টিং, আমরা যে ডলার প্রিন্টিং সেটার কাছাকাছি চলে এসেছে তারা। আমার এস্টিমেশন বলছে যে তারা এবার ট্রিলিয়নস অফ ডলার প্রিন্ট করবেন। ওকে, সো এটি খুব একটা দূরে নয়, মোস্ট লাইকলি মোস্ট প্রবাবলি 2026 সালের শুরুর দিকে, সেটি আমরা কিছুক্ষণের মধ্যে দেখে নিব। সো এটি যখন শুনছেন তখন আরেকটি জিনিস ধরবেন, গেট রেডি ফর ইনফ্লেশন। ওকে, ইনফ্লেশনও বেড়ে যাবে তখন, সেটি কবে হতে পারে সেটিরও একটি ধারণা আমাদের এই অনুষ্ঠানে থাকবে। সো চলুন শুরু করি অফিসিয়াল স্টেটমেন্ট থেকে অন স্ক্রিনে FOMC মিটিংয়ে যেটি আপনারা দেখছেন এটি সরাসরি আসছে ফেডারেল রিজার্ভের ওয়েবসাইট থেকে। এখানে যে লাইনটি আন্ডারস্কোর করা হয়েছে, আন্ডারস্কোর সেখানে দেখা যাচ্ছে যে ফেডারেল রিজার্ভ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারেস্ট রেট কমাবার তাদের এই মিটিংয়ে, এবং সেটা তারা কমিয়েছেন 0.25% অর্থাৎ 25 বেসিস পয়েন্ট। দ্য ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট রাইট নাও এসে দাঁড়ালো কমে 4.0%। সো যেটি বলে রাখা দরকার, ইট ওয়াজ এক্সপেক্টেড। এটা আমি গত সপ্তাহে আমার অনুষ্ঠানে বলেছি, তার আগের সপ্তাহে বলেছি, এবং যারা অর্থনৈতিক বোদ্ধা আছেন, মার্কেট বোদ্ধা আছেন, তারা সবাই জানতেন, আমরা সবাই জানতাম যেটি হতে যাচ্ছে। সো এই ব্যাপারে কারো কোনো সারপ্রাইজ হওয়ার প্রয়োজন নেই। নাও যেটি সারপ্রাইজ হওয়ার ব্যাপার বা শাকার অনেকের জন্য সেটি হচ্ছে, এবং আমি এটি গত সপ্তাহে আপনাদেরকে উল্লেখ করেছিলাম, ওয়ার্ন করেছিলাম, যে এই যে দিস ভেরি মিটিং, এই যে মিটিংটা হয়ে গেল ফেডারেল রিজার্ভ, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মানি টাইটেনিং যেটি আমরা বলে থাকি, আপনার যেখানে আন্ডারলাইন করা আছে, মানি টাইটেনিং অর্থাৎ অর্থের তরল্য কমিয়ে রাখা, খুব লোন কঠিন করে রাখা এবং অর্থ যাতে নগদ অর্থ বেশি না ছড়ায় ব্যাংকের কাছে সেই ব্যাপারে কঠিন করে রাখা, বন্ডের ব্যাপারে কঠিন করে রাখে, এই যে ব্যাপারটি আছে এই কমিটি এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এটি শেষ করতে যাচ্ছেন। সো দে কনক্লুড দ্য রিডাকশন অফ অ্যাগ্রিগেটেড সিকিউরিটি হোল্ডিংস যেটিকে তারা বলে থাকেন, এবং সেটি তারা কবে থেকে শুরু করতে যাচ্ছেন? ডিসেম্বরের 1 তারিখ থেকে। অর্থাৎ আজকে শেষ দিন যদি হয়ে থাকে অক্টোবরের, তাহলে নভেম্বর মাসটি আছে, তারপর থেকে ইজি মানি ইজ কামিং। দ্যাট মিনস কোয়ান্টিটেটিভ টাইটেনিং অর ব্যালেন্স শিট রান অফ শুরু হয়ে গেল, ইজ নাও ওভার। সরি, ব্যালেন্স শিট রান অফ আমার কাছে অনেকবার শুনেছেন যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকেন। সো হোয়াট ডিড আমি গত বছর থেকে বলে আসছি, বেশ কয়েকবার বলেছি যে প্রথমে আসবে ইন্টারেস্ট রেট কাট, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমবে, তারপরে কি হবে যে তারা টাইট করে রেখেছেন অর্থনৈতিক যে সাইকেলটি সেটি তারা কমিয়ে শেষ করে দিবেন, এবং সেটি তারা শেষ করতে যাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখে। তারপর যেটি হবে সেটি হবে দ্য টার্ন দ্য মানি প্রিন্টার্স ব্যাক অন, তারা কিন্তু ডলার ছাপাতে শুরু করবে এবং সেটি তারা জানুয়ারি 2026 থেকেই শুরু করবেন। তার অর্থ, আরেকটি অর্থ হচ্ছে যে ইনফ্লেশন ব্যাপকভাবে ফেরত আসবে, ব্যাপক হারে, সাথে সাথে না, সেটির কারণটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। দিনা খান, হাই, হ্যালো আপনাকেও। ওকে, নাও এটি আমরা জানতাম বা এটি আমরা জানি, রাইট? তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ কেন এটি তারা করতে যাচ্ছেন, ফেডারেল রিজার্ভ আসলে খুব কোণঠাসা হয়ে পড়েছে, দে আর কর্নার্ড। ওকে, এবং তাদের হাতে রিয়েলি কোনো সেরকম অপশন হাতে আর বাকি নেই। সো আমি এই যে ব্যাপারটি আছে এটি হয়তো আরও ব্যাপকভাবে ডিসকাস করবো একটি আলাদা প্রোগ্রামে, কারণ তার প্রয়োজন আছে, কারণ সে যে জিনিসগুলো সামনে আসছে সেটি আমরা করব। বাট আজকের এই সেকশনে আমরা ফোকাস করব অন দ্য FOMC মিটিং। নাও আমি আপনাদেরকে মিটিংয়ের বেশ কিছু হাইলাইট দেখাবো ফেডারেল রিজার্ভ প্রেস কনফারেন্স থেকে। সো দে হ্যাভ টু, যাতে করে আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভের যে মিটিংটি হয়ে গেল সেখানে কি বলা হয়েছে, এবং তাদের যে আগামী মিটিং আছে সেটি হবে ডিসেম্বরের 10 তারিখে, কি আশা করতে পারেন সেদিন। ওকে, সো
in there at that meeting, okay, in December. They're going to decide, তারা ওখানে সিদ্ধান্ত নেবেন তারা কি ইন্টারেস্ট রেট আরেক দফা কমাবেন নাকি কমাবেন না। ওকে, এই যে গত বুধবারের আগে প্রেস কনফারেন্সের আগে, ওকে, সম্ভাবনা ছিল যে 92.8% সম্ভাবনা ছিল ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট আরেক দফা কমাবেন ডিসেম্বরে। অ্যান্ড যেটি আপনারা দেখছেন সেটি আসছে সরাসরি সিএমই ফেড ওয়াচ টুল থেকে, আপনারা দেখে নিতে পারেন। সো রিপোর্টার তারপর এই কনফারেন্সের প্রশ্নটি ছিল, এটি কি একেবারে মানে নিশ্চিত যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে ডিসেম্বরে আরেকবার? সো আমি আপনাদেরকে সেটা দেখাবো। জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ ফেডারেল রিজার্ভ, কি বলেছেন সেটি, তার রেসপন্স কেমন ছিল, চলুন দেখে নেওয়া যাক। আমরা ভিডিওটি কিছুক্ষণের মধ্যে দেখব। Nick Timmeros of the Wall Street Journal. Chair Powell, are you uncomfortable with how market pricing has assumed a rate cut is a foregone conclusion at your next meeting? Well, as I just mentioned, a further reduction in the policy rate at the December meeting is not a foregone conclusion, as I've just said. So I would say that needs to be taken on board. We had, I would just say this, 19 participants on the committee. Everyone works very hard at this and takes their obligations to serve the American people very seriously. And at a time when we have tension between our two goals, we have strong views across the committee. And as I mentioned, there were strongly differing views today. And the takeaway from that is that we haven't made a decision about December. And we're going to be looking at the data that we have, how that affects the outlook and the balance of risks. And I'll just say that. Okay. এই বক্তব্যটি কিন্তু যখন বুধবারে আসলো 2:30-এ, সেটির কারণে কিন্তু ডাও জোন্স ইন্ডাস্ট্রি স্টক মার্কেটের কথা বলছি, 150 পয়েন্ট পতন ঘটেছিল। এটা আজকেও রিকভারি হয়নি। এবং এটি যদি সকাল 9টায় হতো তাহলে কত বড় পতন হতো যারা স্টক মার্কেট আছেন তারা বুঝে যাবেন। ফারহানা বেগম বলছেন, সালাম, আপনাকেও সালাম। হোপফুল ইনফরমেশন ফর আস, উই অলওয়েজ ট্রাই। কামরুন নাহার ওয়াচিং ফ্রম উইথ টিবিএন, থ্যাংক ইউ। ওকে, নাও পাওয়েল বলছেন রেট কাট যে ডিসেম্বর আছে এটা নিশ্চিত নয়, যেটি মার্কেট প্রাইসিং করে নিয়েছিল। ওকে, অ্যান্ড হ্যাভ নট মেড ডিসিশন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা নেননি ডিসেম্বরের ব্যাপারে। অ্যান্ড দেয়ার আর স্ট্রংলি ডিফারিং, অনেকেই আছেন আর্গুমেন্ট করছেন, এর ভিন্ন মত আছে তাদের যে ভোটিং কমিটি আছে, বাই দ্য ওয়ে ভোটিং কমিটি 19 জন থাকেন, যে তারা ইন্টারেস্ট রেট ডিসেম্বরে কমাবেন কি কমাবেন না, এটি নিয়ে তাদের ভিন্ন মত আছে। নাও গুড কোয়েশ্চেন যেটি হতে পারে, এই তাদের মধ্যে কনসেনসাস যেটি আছে, কেন তাদের ঐক্যমত নেই ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ডিসেম্বরের ব্যাপারে? এর কারণ হচ্ছে, আপনারা দেখবেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান উনি যে উত্তরটি দেবেন, তারা বলছেন তারা অনেকবার ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলেছেন, এবং যেখানে কমিয়ে ফেলেছে এই মিটিংয়েও তারা কমাচ্ছেন, লাস্ট মিটিংও কমিয়েছেন। সো ফেড পার্টিসিপেন্টস যারা আছেন, যারা ভোট দিয়ে থাকেন, তারা বিশ্বাস করেন যে তাদের যেখানে থাকা দরকার এই মুহূর্তে অ্যাট দ্য মোমেন্ট তারা সেইখানে আছেন। তাজরিয়ান আক্তার বলছেন, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইম্পর্টেন্ট ইনফরমেশন উইথ দ্য কমিউনিটি, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট। আর বলে রাখতে চাচ্ছি, এর পরের অংশ যখন হাউজিং মার্কেটে আমি যাব কিছুক্ষণের মধ্যে এবং রিফাইন্যান্স যাব, আমাদের সবার সামনে যারা বাড়ি কেনার চিন্তা করছেন রিফাইন্যান্সে, অপরচুনিটি ফর লাইফ টাইম ইজ কামিং। তো কাজেই শেষ পর্যন্ত থাকবেন আমি মনে করছি। এখন যেটি আমরা দেখব সেটি হচ্ছে পাওয়েল, উনি বলছেন যে যত সম্ভব, যত দূর সম্ভব তারা বিভিন্ন রকম উপায়ে যেভাবেই হোক বিভিন্ন তথ্য কালেক্ট করবেন এবং ডিসিশনের ব্যাপারে দেখবেন সেখান থেকে। কিন্তু রিপোর্টার, অন্য আরেকজন রিপোর্টার, উনি এটার বললেন যে আমি ক্লারিটি চাই, আর একটু পরিষ্কার হতে চাই। দ্য কোয়েশ্চেন স্টিল স্ট্যান্ড, লাইক আসলেই কি আপনার ডিসিশনের উপরে এটার প্রভাব পড়তে যাচ্ছে কিনা। কোয়েশ্চেন অ্যাবাউট ট্যারিফ ইনফ্লেশন। সো পাওয়েল উনি বলছেন যে উনি আশা করছেন, হি এক্সপেক্টস দ্যাট ট্যারিফ ইনফ্লেশন যেটি আছে এটি চলতে থাকবে, ইট উইল কন্টিনিউ। কিন্তু তিনি আবার পুনরায় বলেছেন যে এক্সপেকটেশন হচ্ছে এরকম, এটি হবে মডারেট, হালকা পাতলা, খুব একটা বড় প্রভাব পড়বে না, এবং ইট ইজ গোয়িং টু বি ট্রানজিটরি, অর্থাৎ এটি হবে ক্ষণস্থায়ী। তার যুক্তি আছে, ট্যারিফ যখন বসানো হয় কোনো একটা জিনিসের, 10 টাকায় কিনছেন, এটা হয়তো 20 টাকা হয়ে গেল, কিন্তু এরপরে তো 30 টাকা হবে না, ওই 20 টাকা হবে, অর্থাৎ একবারে এক দফা বাড়বে, এবং সেটাই একটা স্টপেজ হয়ে যাবে এখানে। তার কারণ উনি বলছেন যে হি এক্সপেক্টস টু গো আপ, এবং এই বাড়াটাও হবে গ্র্যাজুয়ালি,
একবারে বাড়বে না। FOMC কনফারেন্স, এখন আপনারা জেনে গেছেন ডিসেম্বরের 1 তারিখ থেকে তারা মানি প্রিন্টিং শুরু করবেন। সো দ্য ফেড উইল প্রিন্ট ট্রিলিয়নস অফ ডলার্স। হোয়াট ডাজ ইট মিন ফর হোম প্রাইস? বাড়ির দামের তাহলে কি হবে? তো এই সেকশনে, ইন দিস সেকশন অফ আওয়ার প্রোগ্রাম, আমি আপনাদের সবাইকে হাউজিং মার্কেট, প্রথম অংশে হাউজিং মার্কেট, পরের অংশে রিফাইন্যান্সিং, দুটি আমি তুলে ধরবো, আপডেট তুলে ধরবো। আমরা যে সমস্ত জিনিস কভার করবো সেটি হচ্ছে হোম প্রাইস, মর্টগেজ ইন্টারেস্ট রেট, অ্যান্ড হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, আপনি কি আশা করতে পারেন অদূর ভবিষ্যতে, অর্থাৎ ভেরি নিয়ার ফিউচার। সো অ্যাবাউট হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, আপনি কি আশা করতে পারেন খুব সন্নিকটের সময়ে, 2 মাস 3 মাসের মধ্যে। এটা কিন্তু কোনো বইয়ে লেখা নাই, কোনো পেপারে আসেনি, ইটস মাই ওপিনিয়ন বেসড অন আমি যেটা দেখি, যেই পরিসংখ্যানগুলো পড়ি, এবং সেটি বেসড অন ফ্যাক্টস, তথ্যর উপর ভিত্তি করে সত্য। সো আমি সেটি আপনাদের দেখাবো, কিন্তু শুরু করি এখান থেকে। চলুন, আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে মেট্রো এরিয়া, যেখানে গত 12 মাসে বাড়ির দাম কমেছে। দে হ্যাভ ফলেন ওভার লাস্ট প্রিভিয়াস 12 মান্থস। ওকে, যে বাবলগুলো আপনি দেখছেন যত ডার্ক কালারের রেড, এর অর্থ হচ্ছে সেখানে বাড়ির দাম সবচেয়ে বেশি কমেছে ইন দোজ মেট্রো এরিয়াজ। এটা স্কেলটা বোঝার জন্য উপরে বাঁদিকে যেটি আছে সেটি আপনি বুঝে নেবেন, টপ লেফট কর্নার। সো আপনি খেয়াল করে দেখবেন যে যেখানে বাড়ির দাম কমছে, যে মেট্রো এরিয়াগুলো, ইটস কামিং ফ্রম মোস্টলি সাউথ, স্পেশালি ফ্রম ফ্লোরিডা, অ্যান্ড সাম ফ্রম দ্য ওয়েস্ট কোস্ট, পশ্চিম অংশে কিছুটা, রাইট? নাও আমি আরেকটি পরিসংখ্যান দেখাবো আপনাদেরকে, পরিসংখ্যানের গ্রাফ, চলুন দেখে নিই সেটা। ওকে, যেটি আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে এই মেট্রো এরিয়াগুলোতে গত 12 মাসে বাড়ির দাম বেড়েছে। সো এই যে সেম কনসেপ্ট, যে বাবলগুলো দেখছেন ডার্কার ব্লু, তার অর্থ হচ্ছে ওই অঞ্চলে, ওই মেট্রো এরিয়াতে বাড়ির দাম বেড়েছে সবচেয়ে বেশি। অ্যাজ ইউ ক্যান টেক এ লুক, দ্য স্কেল ইজ অন দ্য লেফট টপ কর্নার। ওকে, নাও যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার আর লটস অফ মার্কেট, অনেক মার্কেট আছে মেট্রো এরিয়াগুলোকে আমরা মার্কেট হিসেবে যদি বিবেচনা করি, বাড়ির দাম কিন্তু বেড়েছে গত 22 মাসে বেশ। হাউএভার তার হ্যাভিয়েস্ট কনসেন্ট্রেশন, সবচেয়ে বেশি যেই জায়গাগুলো দেখতেছি আমরা, সেটি হচ্ছে মিড ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। যারা নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, বস্টন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়াতে থাকেন তারা বুঝবেন, ওয়াশিংটন ডিসি এবং মিড ওয়েস্টে আপনারা দেখতে পাচ্ছেন বেড়েছে। সো এই যে ইউএস, আমেরিকার 300টি সর্ববৃহৎ মেট্রো এরিয়া আছে ইন দ্য ইউএস, এর মধ্যে 195টি মেট্রো এরিয়াতে বাড়ির দাম বেড়েছে এবং 105টিতে বাড়িগুলির দাম কমেছে। সো আমি কিছুক্ষণ আগে দেখালাম মেট্রো এরিয়ার ইন দ্য ম্যাপ, এখনও দেখছেন ম্যাপে। ওকে, এটি যদি আমরা সরিয়ে ফেলতে পারি এখন। নাও আরেকটি গ্রাফ আমরা দেখব, ন্যাশনাল অ্যাভারেজ, যেটি আপনারা দেখছেন এটা হচ্ছে জাতীয় গড় একটি অ্যাভারেজ প্রাইস। এখানে যদি আমরা সব জায়গার সব কিছু নিয়ে বিবেচনা করি সর্বোচ্চ সাকল্যে, তাহলে ইন দ্য ইউএস গত 12 মাসে বাড়ির দাম বেড়েছে 1.7%, যদি আমরা অ্যাভারেজ করি। ওকে, নাও আপনি বলতে পারেন যে আমি যেখানে থাকি সেখানে তো বাড়ির দাম 10% কমেছে, এটা বিশ্বাসযোগ্য। ওকে, কিন্তু মনে রাখবেন অন্য আরেকটি অঞ্চলে হয়তো 12%, 13%, 17% বেড়েছে। দ্যাটস হাউ দ্য ন্যাশনাল অ্যাভারেজ ওয়ার্কস ইন দ্য স্কেল। ওকে, নাও আমি এখন যেটি আমার মতামত তুলে ধরবো, প্রেডিকশন 2026, কারণ আমরা কিন্তু অক্টোবরের শেষে, আজকে শেষ দিন, 2টি মাস বাকি আছে। 2টি মাসে কি হবে তেমন কিছু না, কিন্তু বড় কিছু হতে যাচ্ছে আগামী বছর। ইট ইজ গোয়িং টু বি বেসড অন ফ্যাক্টস এগেন, বাট ফার্স্ট আমি আপনাদেরকে মর্টগেজ ইন্টারেস্ট রেটের কথা আলোচনায় যাব। তার কারণ হচ্ছে এটি খুব বিগ রোল প্লে করে ইন দ্য হাউজিং মার্কেট, দ্য মর্টগেজ ইন্টারেস্ট রেট। সো মর্টগেজ ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমে আসছে, ইটস ফলিং। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? অ্যান্ড আরেকটি প্রশ্ন হচ্ছে কত নিচে নামবে এটি। সো যেটি অন স্ক্রিনে এখন দেখবো আমরা, যেটি ওকে, সো এরপর একটি যদি আমরা একটু দেখি। ওকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছি, যে এটি দেখছেন 30 ইয়ার্স ফিক্সড মর্টগেজ, বাই দ্য ওয়ে near 6%, 6%-এর কাছাকাছি। শিওর ইট ইজ নট 3%, ইট ইজ নট 3%-এর নিচে, এবং অনেকেই যারা ফরচুনেট, সৌভাগ্যক্রমে ওই 2-3 বছর, 3 থেকে 4 বছর আগে বাড়ি কিনেছেন, তারা কিন্তু 3%, 3.5% বা 3% নিচে বাড়ি কিনেছে। বাট অফকোর্স এটা কিন্তু মাচ বেটার কম্পেয়ার টু 8% যেটি কিছুদিন আগেও ছিল, উইচ ইজ 2023 আমি বলবো। কিন্তু
এখন মর্গেজ রেট যেটি আমরা পরবর্তী স্ক্রিনে যদি দেখি, এখন কিন্তু এটা নিচের দিকে নামছে। ইন 2025 মর্গেজ ইন্টারেস্ট রেট ইজ ইন এ ডাউনওয়ার্ড ট্রেন্ড। বাট কেন এটি হচ্ছে, ওয়াই ইজ ইট হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ক্যান উই এক্সপেক্ট, আমরা কি আশা করতে পারি? মর্গেজ রেট হ্যাভ বিন ফলিং, তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাচ্ছে, ফেড ফান্ডস ইন্টারেস্ট, তাদের ফেডারেল রিজার্ভ ফেড ফান্ড ইন্টারেস্ট রেট, তার কারণ হচ্ছে ইনফ্লেশন বাড়ছে। না, ইনফ্লেশন ইনফ্লেশন বাড়ছে কিন্তু ইনফ্লেশন তেরে ফুরে বাড়ছে না। ওকে, সো ওয়েন আই সে দিস আই রিলেটিভলি স্পিকিং বাড়ছে কম্পেয়ার টু গত 2-3 বছরের আগের তুলনায়। গত 2-3 বছর আগে কিন্তু খুব বেশ রকম বাড়ছিল। সো বাট এতটুকু বললেই তো হবে না, তার কারণ হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল, দ্য ফেডারেল রিজার্ভ নট ইন কন্ট্রোল। ফেডারেল রিজার্ভ কিন্তু মর্গেজ ইন্টারেস্ট রেটের কন্ট্রোল নিয়ন্ত্রক নয়। সো হাউ ইট গোজ, ওকে, হিয়ার ইট হাউ ইট গোজ। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমায়, এর এফেক্ট পড়ে শর্ট টার্ম গভর্নমেন্ট ডেট, ওকে, দ্য মোস্ট, সবচেয়ে বেশি। না, একটি জিনিস জোর দিয়ে বলা উচিত, সেটি আমি অনেকবার বলেছি এবং আমি নতুন করে মনে করে দিতে চাই, যে মর্গেজ ইন্টারেস্ট রেট হাতে হাত ধরে ওঠানামা করে ইন্টারেস্ট রেট অন 10-year গভর্নমেন্ট ট্রেজারি অর ডেট অর ট্রেজারি নোটস, 10 বছরের যেটি আছে সেটির সাথে হাতে হাত ধরে ওঠানামা করে। সো যখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমান, ফেড ফান্ড ইন্টারেস্ট রেট, ইট ইজ গোয়িং টু হেল্প। এটির কারণে মর্গেজ ইন্টারেস্ট রেট কিছুটা হলেও কমে আসে, কারণ ফেড ফান্ডস যে মর্গেজ গভর্নমেন্ট বান্ড আছে এটি ইন্টারেস্ট রেট কমে আসে। দ্যাটস ওয়াই আমরা দেখছি মডারেট ডিক্লাইন, অল্প বিস্তর হলো ইন্টারেস্ট রেট ফর দ্য ফিক্সড 30 years মর্গেজ রেট কমে আসছে। নট হোয়াট উই আর সিইং, লাইক আমরা দেখছি না একদম গোত্তা খেয়ে নিচে নামছে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনার মনে রাখতে হবে, আমরা কিন্তু ইন্টারেস্ট রেট কাটের কথা বলছি, দ্য ফেড রেট কাটস। ওকে, ফেডারেল রিজার্ভ তাদের হাতে কিন্তু আরও টুল আছে মর্গেজ ইন্টারেস্ট রেট কমানোর, সেটি আরেকদিন হয়তো আলোচনা করব। না, আমি আমার এক্সপেকটেশন দিতে চাই ফেডারেল রিজার্ভ কি করবে, উইল বি এন্ডিং এই তাদের যে মনিটরিং পলিসি আছে, যেটি খুব শক্ত করে ধরে রেখেছেন তারা, এখন এটি তারা খুব দ্রুতই শেষ করবেন। আপনার অনুষ্ঠানের শুরুতে শুনেছেন, এবং ওয়ার্ড অন দ্য স্ট্রিট যেটি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন বিজ্ঞ লোকদের কাছ থেকে, যে এই মাসে এটা শুরু হয়ে যেতে পারে। ওকে, যে টাইট করে রেখেছেন অর্থনীতির ব্যাপারটি। সো মাই এক্সপেকটেশন যে ফেডারেল রিজার্ভ এটি মানে ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমাবেন, যতই নাটক করুন তারা ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমাতে থাকবেন, এবং তাদের যে কোয়ান্টিটেটিভ ইজিং সাইকেল এটা 2026-এর প্রথম মাসে হয়তো শুরু হয়ে যাবে। এবং ওয়েন দে ডু দ্য ইজিং, যখন এটা করবেন, অ্যান্ড আপনারা জানেন অ্যাসেটস, তারা বিভিন্ন রকম অ্যাসেট নেবেন, ক্রয় করবেন প্রিন্টেড ডলার থেকে। কিরকম অ্যাসেট হতে পারে? ট্রেজারি, এমবিএস, ম্যানেজ বন্ড সিকিউরিটিজ যেটা আছে, ওকে, মর্গেজ ব্যাক সিকিউরিটি, সরি, ট্রেজারি, এমবিএস। ওকে, সো গুড কোয়েশ্চেন ইজ হাউ মাচ অ্যান্ড ওয়েন, কবে এবং কখন, রাইট, কবে শুরু হবে এটি। ইচ ইজিং সাইকেল আপনারা মনে রাখবেন, যখনই তারা প্রিন্ট করা শুরু করেন, আগেরটার থেকে তুলনামূলক অনেক বেশি অর্থ তাদের প্রিন্ট করতে হচ্ছে ইনফ্লেশন, অন্যান্য কারণে। সো ইচ সাইকেল অফ মানি প্রিন্টিং ওয়ার্স দেন দ্য বিফোর। ওকে, সো তাদেরকে এখন যেটা প্রিন্ট করতে হবে, ইটস ক্যান বি মোর, অনেক বেশি, ট্রিলিয়নস অফ ডলার্স, 1-2 দিয়ে হবে না। ওকে, সো কেন? কারণ সিস্টেমকে ভাসিয়ে রাখতে হলে, সিস্টেমকে বাঁচিয়ে রাখতে হলে, দে হ্যাভ টু ডু ইট ওয়েন দে, সো অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, যখন এটা হবে, it is going to happen something, কিছুক্ষণ আগে বলছিলাম, এটা একটা বেল আউটের মতো হবে। ওকে, ব্যাংককে হয়তো বেল আউট করতে হতে, কমার্শিয়াল রিয়েল এস্টেট হতে পারে বেল আউট, স্টক মার্কেট বেল আউট, আপনি আপনার পছন্দ মতো পিক করুন। ওকে, এটি ফার্স্ট কোয়ার্টারে হতে পারে, প্রথম 3 মাসে আগামী বছর, অথবা থার্ড কোয়ার্টারে হতে পারে, আমি সারপ্রাইজ হব না। আবার খুব দেরি যদি হয়, ফোর্থ কোয়ার্টার ডেফিনেটলি হ্যাভি ইজিং হবে, মানে ব্যাপকভাবে ইজিং হবে। ওকে, নাও বাট অল দিস থিংস, এত কথা শোনার পরে আপনারা বলতে পারেন, আচ্ছা হাবিব সাহেব বলুন তো, এটির প্লেন বাংলায় আমরা কি বুঝবো? তার প্লেন বাংলাটা হচ্ছে এরকম, ইট মিনস মর্গেজ ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমতে থাকবে। এই কথাটি তখন বলছিলাম যে ইউ হ্যাভ গুড নিউজ, ইউ হ্যাভ রিয়েলি গুড নিউজ। ওকে, what the benefit we will get from this inflation hike? No benefit.
you're going to pay for everything more than what you're paying now. Okay. So একটা বেনিফিট যেটা এখন আলাপ করছি, ওকে, এটার প্লেন সিম্পল ইংলিশ আর বাংলা এটা হচ্ছে মর্গেজ রেট এখন ক্রমাগতভাবে কমতে থাকবেন। অর্থাৎ যারা বাড়ি ক্রয় করছেন, বাড়ি ক্রয় করতে চান, রিফাইন্যান্স করতে চান, সেকেন্ড হাউস দিতে চান, প্লিজ লিসেন টু দিস পার্ট কেয়ারফুলি। When the mortgage interest rate drops meaningfully, কমে আসছে তো অবশ্যই, দেখতেই পাচ্ছেন আপনারা near 6%, রাইট? কিন্তু যখন সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণভাবে কমে আসবে, it is going to be the best time, and I mean the best opportunity to buy and refinance, and lock in your mortgage rate, your mortgage interest rate. So আপনার হাতে একটা উইন্ডো থাকবে, আমরা সবসময় বলে থাকি একটা টাইম লাইন করি, ওটাকে আমরা বলে থাকি উইন্ডো টাইম অর টাইম, রাইট? আপনার হাতে এই উইন্ডোটা থাকবে এই সুযোগটি গ্রহণ করার জন্য, টু ক্যাপিটালাইজ অন দিস সিচুয়েশন। সো আই এক্সপেক্ট, আমি মনে করছি যে উইন্ডোটি হবে কয়েক মাস ধরে, 3 মাস 6 মাসের মতো একটি সময় থাকবে। ইন অ্যানাদার ওয়ার্ডস, অন্যভাবে যদি আমি বলতে চাই, মর্গেজ ইন্টারেস্ট রেট পতন ঘটবে, নেমে আসবে, বাটাম আউট। ওকে, উই ডোন্ট নো দ্য বাটামটা কোথায় নেমে আসবে, কিন্তু নেমে কোথায় পর্যন্ত নেমে আসবে, এটার শেষটা কোথায় আমি এখনো জানি না, আমরা এখনো অনেকেই বলতে পারবে না। বাট ইউ আর গোয়িং টু হ্যাভ ফিউ মান্থস, আপনার হাতে কয়েক মাস সময় থাকবে, 3 থেকে 4 মাস, টু টেক অ্যাকশন। সো কেন এটি বলছি, অনেকে আছেন ধীর সুস্থিরভাবে, ডিলি ডালি, টেক্স লং টু ডু থিংস ডান অর পেপার ওয়ার্ক। নো, ডু ইট রাইট নাও। স্পেশালি ট্যাক্স সিজন চলে আসছে, ট্যাক্স সিজন যখন ট্যাক্স ফাইল করবেন, যারা বাড়ি ক্রয় করতে চান, আপনার ট্যাক্স পেপার সঠিক থাকতে হবে। সো হ্যাভ দ্যাট প্ল্যান রাইট নাও আপনার মাথায়। ওয়াই আই এম সেইং অল দিস থিংস, তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ তারা কিন্তু তাদের ব্যালেন্স শিট এক্সপেনশন করবেন, বাড়াবেন, ওকে, এবং মানি প্রিন্ট শুরু করবেন। ইয়েস, আই মিন অফকোর্স ইট ইজ নট এ সারপ্রাইজ, রাইট? ইনফ্লেশন ডেফিনেটলি বেড়ে যাবে তার সাথে সাথেই। বাট ইনফ্লেশনের একটা ব্যাপার হচ্ছে কি, ইনফ্লেশন কিন্তু ল্যাগ করে। অর্থাৎ ইনফ্লেশন, আপনি কোনো অর্থ প্রিন্ট করা শুরু করছেন ট্রিলিয়ন্স অফ ডলার্স, সাথে সাথে ইনফ্লেশন বেড়ে যায়, এরকম হয় না। তার এফেক্ট পড়তে একটু সময় লাগে, যেটাকে আমরা বলি ল্যাগ ইফেক্ট। সো তারা তো প্রিন্ট করবেন ট্রিলিয়ন্স অফ ডলার্স, কিন্তু ইনফ্লেশন ল্যাগ করে, স্লো করে। অল দ্য মানি প্রিন্টিং এটার সাথে তাল মিলাতে সময় লাগে। ওয়ান্স ইনফ্লেশন স্টার্টস ক্যাচিং আপ, যখন ইনফ্লেশন আসলে তাল মিলিয়ে ফেলবে ডলারের প্রিন্টিং এর প্রতিযোগিতায়, ঠিক সেই সময় থেকে কিন্তু আবার মর্গেজ ইন্টারেস্ট রেট বাড়া শুরু করবে। ইট উইল শুট ব্যাক আপ। দ্যাটস বিকজ 10-year ট্রেজারি ইয়েল্ড, 10-year ট্রেজারি বন্ড অ্যান্ড নোটস এবং 30-year ইয়েল্ড দুটিই কিন্তু তখন ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। সো ইনফ্লেশন ইজ রেজিং অ্যাগেন, they will go up. And I'm talking about, আমি কাদের উদ্দেশ্যে কথা বলছি, I'm talking to those people mainly যাদের মর্গেজ ইন্টারেস্ট রেট এই মুহূর্তে লক ইন করা আছে 6%, 7%, আমি অনেককে জানি 8%, 9%, 10%. I know it's horrible, horrendous, but it happened. এটি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি এখানে। You should definitely refinance. Okay? So এটি তাদের উদ্দেশ্যে বলা, লাইক ইউ হ্যাভ আপনাকে এই সুযোগটি নিতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাইক, যখন when you hit the opportunity, সুযোগ আসবে, ঝাঁপিয়ে পড়বেন। ওকে, ইফ ইউ অলরেডি লকড ইন, আপনাদের যাদের মর্গেজ আছে 3% বা 3%-এর নিচে, আপনাদের ওয়ারি করার কিছু নেই। নাও সার্কেলিং ব্যাক টু হোম প্রাইসেস। ওকে, হোম প্রাইসেস যেটি আছে, ইটস আ সেম স্টোরি। I just want to just think about this way practically এবং logically যদি আপনি চিন্তা করেন, the Federal Reserve ইন্টারেস্ট রেট কাটতে শুরু করেছে এবং ডলার প্রিন্ট করা শুরু হয়ে গেছে। ওকে, শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। অফকোর্স এটা ইনফ্লেশন বাড়াবে। ওকে, it's going to cause more inflation in price, everything, সব কিছু, ফুড, ইউটিলিটি, হোম প্রাইস তো আর ইমিউন না যে সব কিছু বাড়বে, খালি হোম প্রাইস বাড়বে না। সো দ্যাটস ওয়াই হোম প্রাইসেস, অনেকে বলছেন যে ক্র্যাশ হতে পারে, হোম প্রাইস ক্র্যাশ করবে ইফ দ্য ফেডারেল রিজার্ভ যদি অর্থের তরল্য এতখানি বাড়িয়ে দেন, ট্রিলিয়ন্স অফ ডলার, অ্যান্ড ইনফ্লেশন চলে আসে। সো আপনাদের একটা হেডলাইন দেখাই। আচ্ছা, আপনারা দেখছেন হোম প্রাইসেস কিপ রাইজিং ডিসপাইট ফিয়ার অফ ক্র্যাশ। এটি আসলে 2022 সালের, তখন থেকে মানুষ এরকম কথা বলছেন যে ফেডারেল রিজার্ভের কারণে, ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে হোম প্রাইস তো হোম প্রাইস বেড়েই যাচ্ছে, একসময় তো ক্র্যাশ করবে। ওকে, দিস ইজ 2025, রাইট নাও উই আর ইন 2025। এটি কিন্তু হয়নি। ওকে, ওয়েল, হোম প্রাইসেস কি হয়েছে, ক্রমাগতভাবে উপরের দিকেই গেছে, ক্রমাগতভাবে বাড়ছে, এটি থামার কোনো লক্ষ্য নেই, আসলে থামবেও না। দেন নোবডি ইজ গোনা
অনেকেই মনে করেন যে এত বাড়লে তো কেউই ক্রয় করতে পারবে না, কারণ তো অ্যাফোর্ডই করার ক্ষমতা থাকবে না, দেয়ার ফর হোম প্রাইস আসলে নিচে নেমে আসবে, এরকম আছেন, অনেকেই আছেন। ওকে, আমি বলবো সিরিয়াসলি এটি আপনার যদি থিঙ্কিং হয়ে থাকে, আপনি যদি সত্যি এটি বিশ্বাস করে থাকেন, আপনি কি ক্যালিফোর্নিয়ার বাড়ির দাম দেখেছেন? আপনি কি নিউ ইয়র্কের বাড়ির দাম দেখেছেন? কি হারে বেড়েছে আপনাদের খেয়াল আছে? যদি এই দুটি বড় শহরে এটি হয়ে থাকে, আপনি যেখানেই থাকুন না কেন, ইট ক্যান হ্যাপেন দেয়ার, কয়েক গুণ বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে, তখন কি করবেন? ইট ক্যান হ্যাপেন ইন ইউর হোম টাউন। ওকে, অ্যান্ড সিচুয়েশন রিয়েলি ক্যান গেট ওয়ার্স যদি আপনি সেরকম অপেক্ষা করে বসে থাকেন। সো টু অ্যান্সার ইয়োর কোয়েশ্চেন, আপনাদের প্রশ্ন, হোম অ্যাফোর্ডেবিলিটি, তখন আপনি বলবেন ভাই আমি তো হোম অ্যাফোর্ড করার মতো সম্ভাবনাই যাচ্ছে না। কারা তাহলে? ওকে, আপনারা জানেন বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু রিয়েল এস্টেটে ঢুকে যায় এরকম সময়, এবং তারা সবার ল্যান্ডলর্ড হয়ে যায়, বড় বড় কমার্শিয়াল এবং ইভেন সিঙ্গেল ফ্যামিলি হাউস এরিয়ার পরে এরিয়া কিনে নেয় তারা, সাচ অ্যাজ ব্ল্যাক রক, দে উইল বিকাম ইয়োর ল্যান্ডলর্ড। কিন্তু আরেক দল আছেন যারা ঠিকমতো কাজকর্ম করছেন W2-তে অথবা 1099-এ, তাদের ইনকাম ঠিক আছে, তাদের ব্যাংকের স্টেটমেন্ট ঠিক আছে, তারা ডাউন পেমেন্ট ঠিক রেখেছেন। বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য বড়সড় ডাউন পেমেন্টের দরকার নেই। ওকে, আপনি যদি অভিজ্ঞ ভালো সিপিএর সাথে কাজ করেন, আপনার অনেক পয়সা দেওয়ার দরকার নেই প্রথম ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য। সো আই এম টেলিং ইউ, ইউ ক্যান বাই হোম নাও, ইফ ইউ ক্যান বাই হোম নাও, আপনি যদি পারেন, বাড়ি ক্রয় করার ক্ষমতা এই মুহূর্তে আপনার কাছে থাকে, ইউ শুড বাই হোম। আই এম টেলিং ইউ, দ্য হাউজিং সিচুয়েশন এটি কিন্তু আরো ওয়ার্স হতে যাচ্ছে। আর আপনি যদি মনে করেন এখন ক্রয় করতে পারছেন না, ফরগেট অ্যাবাউট ফিউ ডেজ আগে। ওকে, ইট ক্যান গেট ওয়ার্স, ইয়েস, অফকোর্স ইট ক্যান গেট ওয়ার্স। নাও হিয়ার সামথিং আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটি আছে সেটি, ইটস নো সারপ্রাইজ বাই দ্য ওয়ে, ফরক্লোজার অ্যাক্টিভিটি ইটস গোয়িং আপ। ওকে, ইয়েস, ইটস গোয়িং আপ, ইটস রাফ in some areas, some neighborhood, it is rough out there. সত্যি কষ্ট করা। ওকে, না আপনাদেরকে যতই বলা হোক না কেন যে ফেডারেল রিজার্ভ অর্থাৎ অথবা দ্য গভর্নমেন্ট, হোয়াইট হাউস, যে আমি মনে করি দিজ আর প্রপাগান্ডা, কারণ আমরা তো ঠিকমতো অনুসন্ধান করি অনেক কিছু, এনিওয়ে আপনারাও করেন আমি জানি। সো তারা বলে থাকেন যে লেবার মার্কেট ইজ সলিড, আনএমপ্লয়মেন্ট নিয়ে চিন্তার কোনো কারণ নাই, ইটস নিয়ার রেকর্ড লো। ট্রু, পার্টলি। ইকোনমি ইজ বুমিং, ট্রাম্প আসলে ইকোনমি সব ঠিক হয়ে যাবে, রাইট? এই সমস্ত কথা। দ্য গোল্ডেন এজ, উই আর ইন আ গোল্ডেন এজ। নো, উই আর নট ইন গোল্ডেন এজ। সো আই অ্যাম ভেরি স্কেপটিক্যাল। আমি মনে করি না যে উই আর ইন গোল্ডেন এজ। আমি মনে করি না যে ইনকাম ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে বেড়েছে। এটি একটি ছোট্ট ব্যাপার, অন্য কথা আমি বাদ দিলাম। সো আমি মনে করি লেবার মার্কেট ইজ ওয়ার্স, অ্যান্ড হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ রিপোর্টিং তার থেকে অনেক তুলনায় খারাপ। যে ইনফ্লেশন রিপোর্ট করা হচ্ছে সেটি আসলে তার চেয়ে ডাবল। আই বিলিভ দেয়ার আর অলরেডি, আমি মনে করি আমরা উই আর অলরেডি ইন রিসেশন। ওকে, অ্যান্ড আমি খুব সারপ্রাইজ হব না যদি ফোরক্লোজার অ্যাক্টিভিটি কিছুটা বেড়ে যায়। হাউএভার, যদি আপনি আশা করে থাকেন যে ফরক্লোজার অ্যাক্টিভিটি মানে একদম জাম্প করে বেড়ে যাবে দ্য নেক্সট হাউজিং মার্কেট ক্র্যাশের মতো, জাস্ট লাইক প্রিভিয়াস হাউজিং মার্কেট ক্র্যাশ, আমি মনে করি না দ্যাট ইজ অলসো ট্রু। কারণ লেটস লুক অ্যাট দ্য ডাটা, আপনারা যেটা দেখছেন অন স্ক্রিনে। সো শিওর ফরক্লোজার ইজ গোয়িং আপ, বাট দে আর নো ওয়ে, কোনোভাবেই কোনো কিছুতেই কাছাকাছিও নেই হাউজিং মার্কেট যেটি ক্র্যাশ হয়েছিল গতবার 2008 থেকে 2010 সালের মধ্যে। নাও জাস্ট একটু শুনতে হবে মনোযোগ দিয়ে, উই আর নট ইভেন ক্লোজ। ওকে, নাও দ্য লেভেল অফ ফরক্লোজার যেটি আপনারা দেখছেন এখন অন স্ক্রিনে, ইটস দ্যাট ওয়ার ইন 2025, রাইট? নাও উই আর ওয়েটিং ফর ফরক্লোজার টু স্পাইক। আপনি যদি অনেকে আছেন যে ফরক্লোজার বাড়বে, রাইট, প্রাইস ক্র্যাশ করবে, আপনি ইনলাইনে থাকতে পারেন, মানে আপনি যদি মনে করেন যে আপনি বসে আছেন এটার জন্য। দ্য লেভেল অফ ফরক্লোজার রাইট নাও, দিস ইজ যে 2005 সালে যেটি আপনারা দেখছেন, এটি স্পাইক আপ করেছিল। এই স্পাইকটাও এই পর্যায়ে যেতে লেগেছিল 5 বছর। ওকে, এবং তখন কিন্তু ফরক্লোজার একদম টপে ছিল না, হোম প্রাইস কিন্তু নিচে নেমে আসেনি এই ফরক্লোজার এত বেড়ে যাওয়ার পরেও। দ্য হোম প্রাইস ডিড নট বটম আউট আনটিল 2012, যেটি আপনারা দেখছেন। সেখান থেকে হোম প্রাইস একেবারে গোত্তা মেরে কম হয়ে এসেছিল, সেটি হলো 2012 সালের মার্কেট ক্র্যাশে। তার অর্থ হচ্ছে ফরক্লোজার যখন সবচেয়ে বেশি ছিল
তার থেকে 8-9 বছর সময় লেগেছিল হাউজিং মার্কেট ক্র্যাশ হতে। ইফ ইট হ্যাপেন্স, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, যদি আপনি এরকম জিনিসের জন্য অপেক্ষা করে থাকেন 8 থেকে 9 বছর, দেন ইউ ক্যান ইম্যাজিন কতখানি প্রাইস নেমেছিল, সেটাও আরেকটা ব্যাপার। ওকে, আই মিন দেয়ার আর প্রবাবলি স্টিল এখন, তারপরে আমি বলবো যে তখনকার সময় দেখবেন কমেছিল, বাদাম এসেছিল, বাট ইট স্টিল হায়ার দেন দ্য ক্র্যাশ। আর এই মুহূর্তে forget it, the house price, right? So now আপনি এখন যেটা দেখছেন যে জিনিসটা, this is the bad time to buy a house. যদি এই ক্র্যাশের ঠিক, ফরক্লোজারের ঠিক এমন জায়গায় যারা গ্র্যাব বোঝেন বাড়ি ক্রয় করে থাকেন বা ক্রয় করতে যান, this is a bad time to buy. When foreclosure মানে ম্যাসিভলি বাড়ছে উপরের দিকে, it's basically telling you give me your, I'm giving you a warning, আমি ওয়ার্নিং দিচ্ছি প্রাইস কিন্তু ক্র্যাশ করবে। Maybe 3 বছর 4 বছরের মধ্যে you will get there, maybe 7 years. Okay, if you are looking at a foreclosure to judge, আপনি যারা foreclosure দিকে দেখে জাজ করেন যে মার্কেট ক্র্যাশ হবে এবং আমি অপেক্ষা করছি প্রাইস নিচে আসবে, তাহলে it will take that long. তাহলে মানে that is the information for you. Okay, I hope that is somewhat helpful. Okay, anyway, আমি জানি বেশিরভাগ মানুষ এই দলে পড়বেন না, I'm just giving you the facts, which is why I'm saying that আমি মনে করি আপনি যদি বাড়ি ক্রয় করতে চান, দিস ইজ দ্য রাইট টাইম টু বাই হাউস। আমি জানি অনেকে বলবে যে আরেকটু ওয়েট করি, আরও ইন্টারেস্ট রেট কমে আসবে। ইয়েস, কমে আসবে। আর ইউ রেডি উইথ দ্য পেপার ওয়ার্ক, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। বাট রাইট টাইম, এখন যদি আপনি বাড়ি ক্রয় করতে চান, ইট ইজ অলসো রাইট টাইম। দেন যদি রেডি থাকেন, গেট এ হোম, buy a home, you would buy a home. That's my opinion, by the way, right? Now, one thing really আমাকে একটু বিরক্ত করে যখন মানুষ বলে, ওয়েল আপনি যদি বাড়ি কিনেন তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা করতে হবে, প্রপার্টি ট্যাক্স দিতে হবে। আপনি একটা জিনিস মনে করেন, তারা বলে থাকেন প্রপার্টি ট্যাক্স ভেরি এক্সপেন্সিভ, ট্যাক্স থাকবে, ট্যাক্স ভেরি, এই ধরনের অনেক কিছু বলে থাকেন। নাও দ্য পয়েন্ট আউট অফ দ্য ফ্যাক্ট ইজ, ওয়েন আপনি যখন বাড়ি কিনবেন, ওকে, ইফ দ্য প্রপার্টি ট্যাক্স গোজ আপ, আপনি যদি ভাড়া থাকেন কোথাও, যদি প্রপার্টি ট্যাক্স বাড়ে, তখন কিন্তু ল্যান্ডলর্ড এটি কিন্তু তার ভাড়া বাড়িয়ে দেন, দে প্যাস ইট অন টু ইউ। ওকে, এবং আমি আশা করি আপনি বুঝতে পারছেন। সো অ্যাটলিস্ট মানে আপনার এই আর্গুমেন্টটা চলবে না। ওকে, এবং ট্যাক্স আপনি দিবেন, আপনি যে এখন ভাড়া দিচ্ছেন তার কোনো বেনিফিট নেই, তো has no benefit, it does no equity. Anyway, I just want to say, buying home, আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বাড়ি কেনেন নিজে থাকার জন্য, বসবাস করার জন্য, প্লিজ ডু নট কনসিডার দিস অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। আমি জানি অনেকেই বাসা ক্রয় করেন এবং একটি অংশ ভাড়া দিয়ে দেন অথবা সাবলেট দেন, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট যখন আপনি বাড়ি ক্রয় করবেন নিজে থাকার জন্যে, আপনি কি ডু নট কনসিডার দ্যাট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট, ইটস নট। ওকে, দ্যাটস জাস্ট মাই পার্সপেক্টিভ। ওকে, তার কারণ আছে, আরেকদিন হয়তো ভেঙে আরেকটু আলোচনা করবো। অনেকে মনে করেন এটা আমি বাড়ি ক্রয় করবো, একটা অংশ ভাড়া দিয়ে দিব, আমার নিজের ইনকাম আছে। ইটস নট এ গেট রিচ কুইক স্কিম। টু গেট রিচ ইউ নিড টাইম, ইউ নিড প্রপার প্ল্যানিং, ডিফারেন্ট স্টোরি, আরেকটি দিন। সো ওনিং ইয়োর ওন অ্যাসেট, আসলে যে বাসাটা হচ্ছে ওনিং ইয়োর ওন অ্যাসেট, আপনি নিজের অ্যাসেট আপনি নিজে ওন করেন, ইউ প্রোটেক্ট ইয়োর সেলফ ফ্রম ইনফ্লেশন। আপনার কাছে যদি $5 লক্ষ থেকে থাকে ধরে নিন, আর এটা নিয়ে আপনি যদি বসে থাকেন, আগামী 1 বছর 2 বছরের মধ্যে এই $5 লক্ষ ভ্যালু কিন্তু আসলে 5 লক্ষ থাকবে না, 3.5 লক্ষ থেকে $4 লক্ষ নেমে আসতে পারে। কিন্তু আপনি যদি একটি বাড়ি কিনে নেন, তাহলে কিন্তু আপনার এই $5 লক্ষ বাড়ির দাম 2 বছর পরে 5,30,000 50,000 হয়ে যেতে পারে। সো ইউ আর প্রোটেক্টিং ইউর অ্যাসেট ফ্রম ইনফ্লেশন। সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? ইউর হাউজিং দিস ইজ ইউর হাউজিং মার্কেট আপডেট ইন জেনারেল স্পিকিং। নাও আই ওয়ান্ট টু এটা শেষ করতে চাই যে আমি আশা করি যে হাউজিং মার্কেট অ্যাফোর্ডেবল হোক। আমি আশা করি, চাই যে লেবার মার্কেট সলিড থাকুক। আমি খুব জোর করে চাই ইকোনমি বুম করুক। But just don't expect that in 2026. Okay? So I'm looking at the situation, এই যে সিচুয়েশনটা ব্যাখ্যা করলাম, I'm looking at this situation তথ্য, বিভিন্ন ফ্যাক্টস থেকে, এবং honestly আমরা এটা আপনাদের কাছে প্রজেক্ট করছি। And just the way I see it, okay? Now, এটি আমার সম্পূর্ণ অভিমত,
না আপনারা কি মনে করেন সেটি একটু জানাবেন। মর্টগেজ রেট ড্রপ করেছে, ওকে, যদি আমরা পরবর্তীতে দেখি মর্টগেজ রেট ড্রপ করেছে, আরও ড্রপ করেছে লোয়েস্ট লেভেলে গত বছরের তুলনায় এবছর, ওকে। সো রিফাইন্যান্সিংয়ের পরিমাণ কতটা বেড়েছে এটা যদি শুনতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় এবছর রিফাইন্যান্সিংয়ের পার্সেন্টেজ অনুসারে 111% বেড়েছে। আর যদি গত সপ্তাহের সাথে এই সপ্তাহে তুলনা করতে চান তাহলে 9% বেড়েছে গত সপ্তাহের সাথে এই সপ্তাহে। এবং অ্যাভারেজ হাউস মর্টগেজ 30-year fixed right now in our areas in Northeast is $805,000, not national average, Northeast average. সো এই ছিল আপনার হাউজিং মার্কেট আপডেট। নাও যারা ইমিগ্রেশনের একটি আপডেট দেওয়াটা খুব জরুরি, ট্রাভেলিং যারা ভ্রমণ করছেন গ্রিন কার্ড নিয়ে। সো if you have been traveling with a green card back to US through airport, আপনি ফেরত আসছেন গ্রিন কার্ড নিয়ে, আপনি গ্রিন কার্ড আছে, আপনি ফেরত আসছেন আমেরিকাতে, আপনি কোনো একটা এয়ারপোর্টের মাধ্যমে আসছেন, আপনার এটি জানা উচিত, ওকে। সো অল গ্রিন কার্ড হোল্ডার্স যারা আছেন এখন বলা হচ্ছে সাবজেক্ট টু ইন্সপেকশন, অর্থাৎ তাকে ইন্সপেক্ট করা হবে যখন আপনি আমেরিকার ভেতরে পদার্পণ করবেন। বাই হু? ফর কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। তারা সিদ্ধান্ত নেবে, ডিটারমাইন করবে আপনাকে আসতে দেওয়া হবে কি আসতে দেওয়া হবে না। তারা এটিকে নাম বলছেন স্ক্রিনিং, ওকে। দ্য ফার্স্ট থিং সিবিপি, ওকে, বর্ডার পেট্রোল, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল, তারা ডিসাইড করেন আপনি কি রিটার্নিং রেসিডেন্ট নাকি আপনি অ্যারাইভিং এলিয়েন। দ্যাট মিনস এ বিগ ডিফারেন্স, এই দুটির মধ্যে অনেক বড় পার্থক্য। আপনারা প্রথমেই তারা বোঝার চেষ্টা করে আপনি কি রিটার্নিং রেসিডেন্ট নাকি আপনি অ্যারাইভিং এলিয়েন। বলছি ডিফারেন্সটা কি। যদি আপনি ফেরত রিটার্নিং এলিয়েন হয়ে থাকেন, ইউ শুড বি প্রসেস ভেরি কুইকলি। আপনি রিটার্নিং এলিয়েন, ইউ শুড বি কুইকলি প্রসেস হবে, খুব দ্রুত আপনাকে আমেরিকাতে ফেরত মানে ঢুকতে দেওয়া হবে উইদাউট এ প্রবলেম। বাট ইফ ইউ আর ট্রিটেড অ্যারাইভিং এলিয়েন, পার্থক্যটা কিছুক্ষণ পরে বলছি বাই দ্য ওয়ে, আপনাকে ট্রিট করা হবে অ্যারাইভিং এলিয়েন আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস। কোন 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 ক্ষেত্রে আপনাকে অ্যারাইভিং এলিয়েন মনে করা হবে, ওকে। যদি অফিসার মনে করে থাকে যে আপনি দেশের বাইরে আপনি অ্যাবান্ডেন করেছেন আপনার রেসিডেন্টশিপ আপনি পরিত্যাগ করেছেন, কেন? আপনি আমেরিকার বাইরে ছিলেন 180 দিনের বেশি সময়ে, অথবা 6 মাস, ওকে। অথবা আপনি আপনার ব্যাপারে ইনভলভমেন্ট আছে কোনো ইললিগাল অ্যাক্টিভিটির, ওকে। আপনি যখন আমেরিকার বাইরে ছিলেন সেখানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে কোনো ইললিগাল অ্যাক্টিভিটির ব্যাপারে। অথবা ইফ ইউ লেফট ইউনাইটেড স্টেটস উইদাউট রিমুভাল প্রসিডিংস, আপনি যদি রিমুভাল প্রসিডিংস চলতে থাকে সেটা আপনি মিটমাট না করে বের হয়ে গেছিলেন যদি আপনার গ্রিন কার্ড ছিল whatever, রাইট। আর ইফ ইউ হ্যাভ কমিটেড সার্টেন ডিপোর্টেবল অ্যাকশন ক্রাইম, রাইট, অর আপনি যদি ইনঅ্যাডমিসেবল ক্রাইম হয়ে থাকে, যে ক্রাইমের কারণে আপনাকে অ্যাডমিট করা সম্ভব নয়, এরকম অফেন্স হয়ে থাকে, তাহলে ওয়াইল ইন দ্য ইউনাইটেড স্টেটস, আপনি এটা করেছেন এই দেশে, আনলেস যদি আপনার কোনো ওয়েভার না থেকে থাকে অ্যান্ড ইউ আর বিং, তখন আপনাকে ট্রিট করা হবে ইউ আর অ্যারাইভিং এলিয়েন অ্যান্ড ইউ আপনাকে পটেনশিয়ালি যেতে হবে যেটিকে তারা বলছেন সেকেন্ডারি ইন্সপেকশন। সো হোয়াট কুড মানে হ্যাপেন, কি হতে পারে সেকেন্ডারি ইন্সপেকশনে? এটি 5 মিনিটের হতে পারে, ফিউ মিনিটস, অথবা এটি হতে পারে আওয়ার্স, কয়েক ঘন্টা সময় লাগতে পারে। সো অফিসার তারা কি করবে, তারা আপনাকে প্রশ্ন করবেন, তারা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, তারা ইনিশিয়ালি আপনার চেক করবেন আপনার ফোন, ল্যাপটপ, পটেনশিয়ালি ডিটেইন ইউ, নট অ্যারেস্ট আর ডিটেনের মধ্যে পার্থক্য আছে। ডিটেইন হলো আপনাকে ধরে রাখা, আপনি ওই সময় নট ফ্রি টু গো, কিন্তু অ্যারেস্টেড না, ওকে। সো পটেনশিয়ালি ইভেন ডিটেইন ইউ ইফ দে ওয়ান্ট, আর যদি চান, এবং দেয়ার আর তাহলে এই যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনার কি জানা দরকার এবং ওই মুহূর্তে আসলে আপনার রাইটটি কি। সো একটি প্রথম জিনিসটি যেটা বলে রাখতে চাই, নো ওয়ান অ্যাট দ্য এয়ারপোর্ট থেকে কেউই আপনাকে ডিপোর্ট করতে পারবে না। নো ওয়ান অ্যাট দ্য এয়ারপোর্ট ক্যান ডিপোর্ট ইউ, অনলি অ্যান ইমিগ্রেশন জাজ ক্যান ডিপোর্ট ইউ। এয়ারপোর্ট থেকে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারে না, একমাত্র ইমিগ্রেশন জাজ ডিপোর্ট করতে পারে, ওকে। ইফ দ্য ইমিগ্রেশন অফিসার যদি বলে থাকে ইমিগ্রেশন অফিসার যে আপনি আপনার রেসিডেন্সি অ্যাবান্ডেন করেছেন ওয়ারেভার কারণে, আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, ওয়ারেভার রিজন, আপনি পরিত্যাগ করেছেন আপনার ইউএস রেসিডেন্সি গ্রিন কার্ড, রাইট।
কারণ আপনি আমেরিকার বাইরে অনেক লম্বা সময় ছিলেন, আপনাকে একটা ফর্ম দেওয়া হলো, এই ফর্মের নাম হলো I-407। আমি অনেক আগে বলেছি, আপনারা অনেকবার শুনেছেন হয়তোবা। একটি ফর্ম দেওয়া হলো, এই ফর্মটি হচ্ছে I-407। জাস্ট এখানে সাইন করুন, দ্যাটস ইট, ডোন্ট ডু ইট। আপনি এই ফর্মে কখনোই সাইন করবেন না। আপনি তখন বলবেন যে আমি ইমিগ্রেশন জাজের সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু সি অ্যান ইমিগ্রেশন জাজ। যদি আপনি এই ফর্ম সাইন করেন, আসলে আপনি নিজেই ডিপোর্ট করছেন, ইউর সেলফ ডিপোর্টিং ইউর সেলফ। ওকে, ইউ হ্যাভ দ্য রাইট, আপনার কিন্তু এটি প্রথম রাইটের কথা বললাম, যে ইমিগ্রেশন জাজ ছাড়া আপনি কেউ আপনাকে ডিপোর্ট করতে পারবে না। আপনার সেকেন্ড ওয়ান যেটি আমি বললাম, যে আপনি I-407 সাইন করবেন না। থার্ড ওয়ান, আপনার রাইটের মধ্যে পড়ে, যেহেতু তখন আপনি বাংলাদেশি সিটিজেন, আমি ধরে নিচ্ছি বাংলাদেশি, হ্যাঁ, আপনি কিন্তু কন্ট্যাক্ট ইউর এমবেসি। আমাদের এমবেসি কতখানি সচল এই ব্যাপারে, কতখানি তৎপর আমি শিওর না, কাজে না জেনে আমি কিছু বলবো না এই ব্যাপারটিতে। বাট কয়েকটি কারণে আমি যোগাযোগ করেছিলাম। এনিওয়ে, ডিফারেন্ট স্টোরি। সো আপনি বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করার অধিকার আপনার আছে। ইউ হ্যাভ দ্য রাইট টু স্পিক টু লয়ার। আপনার একটা লয়ারের সাথে কথা বলার অধিকার আছে, এটি আপনার রাইট। ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনি যদি কিছু না বলতে চান, আপনার সেটিরও অধিকার আছে। ওকে, ইউ ডু নট হ্যাভ টু সাইন এনি লিগাল ডকুমেন্টস। আপনি কোনোভাবে কোনো লিগাল ডকুমেন্ট সাইন করবেন না দ্য এয়ারপোর্ট। ইউ হ্যাভ দ্য রাইট টু রিভিউ অল দ্য স্টেটমেন্ট। আপনাকে যে স্টেটমেন্ট তারা বলবে, তুমি চোর, ডাকাত, তুমি খুনি, তুমি ছিনতাইকারী, হোয়াটএভার, রাইট, এই ধরনের কাগজ যখন তারা বলে, এটা রিটেন স্টেটমেন্ট হয়ে থাকে। আপনার রাইট আছে এই স্টেটমেন্টটা রিভিউ করার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি, আ রাইট টু সি অ্যান ইমিগ্রেশন জাজ। এটি হচ্ছে দ্য ম্যাজিক। ওকে, আপনার অধিকার আছে, আপনি ইমিগ্রেশন জাজের জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং করার অধিকার আপনার আছে। অ্যান্ড ইট ইজ অনলি দ্য ইমিগ্রেশন জাজ। শুধুমাত্র ইমিগ্রেশন জাজ সিদ্ধান্ত নেবেন যে আপনার ইমিগ্রেশনের ভাগ্যটি কি। হোয়াট ইজ ইউর ইমিগ্রেশন ফেট অ্যাট দিস পয়েন্ট? হোয়াটস ইন ইউর ফেট? হোয়াটস ইন ইউর ইমিগ্রেশন ফেট, রাইট? কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল মে অ্যাস্ক ইউ। তারা আপনাকে অনেক কিছুর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন তারা করতে পারে, মেবি, ওকে, জিজ্ঞাসা করতে পারে। আপনার পলিটিক্যাল বিলিফ, আপনার রিলিজন, ইউর অ্যাসোসিয়েশন, কোথায় কোন দলের সাথে আপনার অ্যাসোসিয়েশন আছে, এই ধরনের কথাবার্তা। ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর আপনার না দেওয়ার অধিকার আছে। সো কেন? কারণ দ্যাটস প্রোটেক্টেড বাই দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস। যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি বলবো, যদি এই অংশটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, প্লিজ আপনি আপনার বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। বরাবরের মতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে। যারা অনলাইনে দেখবেন, পরবর্তীতে ইউটিউবে দেখবেন অথবা ফেসবুকে দেখবেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।